প্রথমেই বলে রাখি, এগুলো প্রতিটি হচ্ছে এক একটি গিগ। তো এই গিগে কিরকম পরিমাণ অর্ডার আছে সেটা আমরা বুঝতে পারবো এখানকার রিভিউ দেখে। এবং তার কাজের প্রতি তার সে যে কাজগুলো করতেছে কাজগুলো কিরকম সেটা ক্লায়েন্টরা বোঝে এখানে হচ্ছে 5 স্টার রেটিংস দেখে। তো ফাইবারের সর্বোচ্চ রেটিং, গিগের সর্বোচ্চ রেটিং হচ্ছে 5 স্টার। আর সর্বনিম্ন তো বুঝতে পারতেছেন, 0 থেকে শুরু। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লোগো ডিজাইন ক্যাটাগরিতে প্রথমের দিকে আছে যে যেই গিগটি, সেটি হচ্ছে 5 স্টারে আছে এবং 279টা গিগ আছে। এরকম এখানে 1K প্লাস দেখাচ্ছে, তার মানে এখানে 1K প্লাস যতই হবে, 10K থাকলেও সেখানে হচ্ছে 1K দেখাবে। তো মূলত আমরা প্রথমে দেখতেছি আমাদের এই ক্যাটাগরিতে কিরকম পরিমাণ সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো প্রথমে লোগো ডিজাইন দিয়ে সার্চ করলে আমরা লোগো ডিজাইনের উপরে দেখতে পারলাম যে 1,67,000 প্লাস গিগ আছে। তো এখন যদি আমরা অন্যান্য ক্যাটাগরিতে যাই, সাপোজ বিজনেস কার্ড। এখানেও অলমোস্ট 28,000 প্লাস গিগ অ্যাভেলেবেল আছে। তো যেগুলোতে হচ্ছে মানে ফাইবারে আমাদের মূলত কি হয়, আমরা অনেকেই আছে, অনেকেই নতুন যারা আছে তারা অনলাইনে কিংবা কোনো কোচিং এর মাধ্যমে কাজ শিখে, কিংবা কোনো প্রকারে কাজ শিখছে, শেখার পরে তারা ডিরেক্ট মার্কেট প্লেসে চলে যায়। চলে গিয়ে তারা মানে বাংলাদেশে বহুল প্রচলিত কোন মার্কেট প্লেস গুলি, এগুলো হচ্ছে, সরি, বহুল প্রচলিত ক্যাটাগরি হচ্ছে লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন তো যদিও একটু কম, কিন্তু লোগো, বিজনেস কার্ড এগুলো প্রায় সবাইরই দেখা যায়। মানে বেশিরভাগ কোচিং এই এসব জিনিস দেখায় যে লোগো ডিজাইন কিভাবে করবেন কিংবা বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করবেন, মানে এগুলো হচ্ছে বাংলাদেশে বহুল প্রচলিত। আর এর কারণেই হচ্ছে এগুলোতে বর্তমানে সার্ভিস গুলো অনেক বেশি অন্য অন্য ক্যাটাগরি গুলোর তুলনায়। লোগো ডিজাইন, বিজনেস কার্ড বাদেও গ্রাফিক্স এর অনেক অনেক ক্যাটাগরি আছে এবং সাব ক্যাটাগরি আছে, যেগুলোতে যদি কাজ করি মানে বর্তমানে বাংলাদেশে মানে আমাদের ক্ষেত্রে কি হয়, আমরা এগুলো রিসার্চ না করার ক্ষেত্রে আহ, মানে না করার ফলে আমরা ওইসব ক্যাটাগরি সম্পর্কে আমরা জানতে পারি না। এবং সেসব ক্যাটাগরির সম্পর্কে ধারণা না থাকার কারণে আমরা হচ্ছে শুধু লোগো ডিজাইনের উপরে কিংবা বিজনেস কার্ড ডিজাইনের উপরে কিংবা টি শার্ট ডিজাইনের উপরে পড়ে থাকি। এক্ষেত্রে তখন কি হয়, আমি যদি আজকে একটা লোগো ডিজাইনের উপর গিগ খুলি তাহলে আমাদের এখানে 1,67,326টি। আমি যদি এখন একটা নতুন খুলি তাহলে এখানে 327টি গিগ হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে ক্লায়েন্ট কি এখানে 1,67,000 গিগকেই কি আহ দেখতেছে, দেখার পরে কি অর্ডার করতেছে? না, ক্লায়েন্ট এখানে 1,67,000 দেখতেছে না। ক্লায়েন্ট তার কাঙ্ক্ষিত ট্যাগটা দিয়ে সার্চ করার পরে যাদেরকে সামনে পায়, 1, 2, 3 এরকম কিছু কয়েকটা পেজ কিংবা এক পেজে দেখে সেখান থেকে যাকে তার ভাল লাগে তাকে অর্ডার করে। সে প্রথমে এভাবে স্ক্রল করে, স্ক্রল করার পরে যাকে চোখে লাগলো, তার গিগ ইমেজ যদি ভালো লাগে, দেন সে হচ্ছে গিগের ভিতরে যায়। যাওয়ার পরে সে প্যাকেজ ডিসক্রিপশন গুলো চেক করে, চেক করার পরে তার যদি ভালো লাগে তাহলে সে গিয়ে অর্ডারটা করে কিংবা তাকে ইনবক্স করে। তো এই হচ্ছে একটা ক্লায়েন্ট কিভাবে আমাদের কাছে পৌঁছায় তার প্রসেসটা। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি আজকে নতুন একটা গিগ খুলি তাহলে আমরা কেন ফার্স্ট পেজে আসবো কি আসবো না? তো ফাইবারে মূলত যেটা হয় সেটা হচ্ছে তারা এই যে বিভিন্ন ট্যাগ গুলোর মাধ্যমে, যেমন এখানে একটা ট্যাগ আছে, মানে টাইটেলে কিছু ট্যাগ আছে এবং হচ্ছে নিচে কিছু ট্যাগ আছে এবং ডিসক্রিপশনের ট্যাগ মিলে হচ্ছে তারা আমাদের গিগ গুলোকে র্যাঙ্কে দেয়, কোনটাকে সামনে দিবে কোনটাকে পিছনে দিবে এটা বিষয় তারা এভাবে রোবোটিক সিস্টেমে এগুলোকে র্যাঙ্কে ফালায়। তো এখন হচ্ছে নতুন যদি আমি গিগ খুলি তাহলে আমার গিগে না থাকছে কোনো ইমপ্রেশন। ইমপ্রেশন বলতে হচ্ছে আমি এই ট্যাগ ওপেন করছি এবং আমি স্ক্রল করতেছি, প্রত্যেকেই একটা একটা করে ইমপ্রেশন পাচ্ছে আমার থেকে। মানে আহ, আমি এই ট্যাগে আসছি, তো এর গিগে আমি ক্লিক করি না করি, তার গিগ আমার স্ক্রিনে ভাসছে, মানে হচ্ছে সে একটা করে ইমপ্রেশন পাচ্ছে।
তো প্রথমে গেল ইমপ্রেশনের ব্যাপারটা। এখন ইমপ্রেশনের পরে হচ্ছে থাকছে ক্লিক। তো ইমপ্রেশনের পরে যখন ক্লিক থাকবে, ক্লিক কোনটাকে ধরা হয়? ক্লিক হচ্ছে আহ, আমি এভাবে স্ক্রল করার পরে যেইটাতে আমি ক্লিক করলাম, তখন হচ্ছে প্রত্যেকে একটা একটা করে, মানে যাদের গিগে আমি ক্লিক করতেছি সেসব গিগে একটা ইমপ্রেশন এবং একটা ক্লিক চলে গেল। তো ফাইবারের অ্যালগোরিদমটা কিছুটা এভাবেও সেট করা আছে যে সাপোজ 100টা ইমপ্রেশন আসলো, সেখান থেকে তার 10টা, 5টা, 2টা ক্লিক আসলো। তো এটা হচ্ছে তাদের একটা স্বাভাবিক সিস্টেম থাকে যে 100টা ইমপ্রেশনে যদি সেখানে 10টা ক্লিক আসে কিংবা 5টা ক্লিক আসে, তার মানে এই গিগটার থাম্বনেইল গুলো সুন্দর, এই গিগে হচ্ছে তারা মানে এই রেশিওটা যার যত ভালো থাকে তার গিগটাকে তত তারা উপরের ভাষায় বলতে র্যাঙ্কে আনে। মনে করেন এই গিগে বর্তমানে যে গিগটা দেখতেছি, প্রতি 10টা ক্লিক থেকে কিংবা প্রতি 20টা ক্লিক থেকে একটা করে অর্ডার জেনারেট হচ্ছে। এরকম এই রেজাল্টটা যার যত ভালো থাকবে, এই রেশিওটা যার যত ভালো থাকবে, ফাইবার তাদেরকে তত বেশি র্যাঙ্কে এনে দেয়। তো যখন আমরা নতুন গিগ ক্রিয়েট করতেছি, সেটা থাকতেছে না কোনো ইমপ্রেশন, থাকতেছে না কোনো ক্লিক। তো ফাইবার তখন সেটাকে আমাদেরকে ফার্স্ট পেজে কিভাবে দিবে? তো এই জন্য হচ্ছে আমাদেরকে কিছু লো কম্পিটিশন ট্যাগে যেতে হয়, যেখানে হচ্ছে এরকম 1 লক্ষ গিগ থাকবে না, 1.5 লক্ষ গিগ থাকবে না, যেখানে অল্প কিছু গিগ থাকবে, কিন্তু সেখানে হচ্ছে ইমপ্রেশন বেশি থাকতেছে, ক্লিক বেশি থাকতেছে এবং অর্ডার বেশি থাকতেছে। বলতে এটার সমান হবে না, কিন্তু ক্যাটাগরি থাকতেছে ছোট, এবং ছোট ক্যাটাগরি থাকার কারণে সাপোজ এখানে হচ্ছে 1.5 লক্ষ গিগ আছে, 1.5 লক্ষ প্লাস গিগ আছে। তো আমি একটা গিগ ক্রিয়েট করলাম, আমাকে 1.5 লক্ষ জনের সাথে ফাইট করতে হচ্ছে। তো আমি যদি 1,000 কিংবা 2,000 কিংবা 5,000 গিগের মাঝে গিয়ে যদি গিগ খুলি, তাহলে হচ্ছে আমাকে ফাইট করতে হচ্ছে কতজনের সাথে? 5,000 জনের সাথে। আমি হ্যাঁ, টোটাল যদি 5,000 সার্ভিস থাকে, তাহলে আমাকে 5,000 জনের সাথে ফাইট করতে হচ্ছে। তাহলে একটা কথা হচ্ছে কি, 1.5 লক্ষর সাথে ফাইট করা সোজা নাকি 5,000-এর সাথে ফাইট করা সোজা? অবভিয়াসলি 5,000। 5,000 সাথে। হ্যাঁ। তো এজন্যই হচ্ছে আমরা সর্বপ্রথমে বড় কোনো ক্যাটাগরিতে না গিয়ে আমরা ছোট ক্যাটাগরি থেকে শুরু করব। যেমন এখানে হচ্ছে আমাদের 1.5 লক্ষ প্লাস গিগ আছে। তো আমরা যদি ভেক্টর ট্রেসিং নিয়ে সার্চ করি, ভেক্টর ট্রেসিং এ আমাদের গিগ দেখাচ্ছে 7,500 প্লাস। তো এখন আমরা যদি একটা গিগ খুলি, তাহলে এখানে যদি লোগো ডিজাইনের উপরে গিগ খুলি, তাহলে হচ্ছে আমরা যাচ্ছি কিসে? আপনার 1,67,000-এর মধ্যে। আর যদি আমরা শুধুমাত্র ভেক্টর টেস্টিং এর উপরে যাই, তাহলে হচ্ছে এখানে আমাদের ফাইট করতে হচ্ছে মাত্র 7,500 প্লাস গিগের সাথে। তো প্রথম অবস্থায় আমাদের প্রোফাইল নাইন বুঝতে পারেন, আমি সিলেক্ট করতে পারি। লো কম্পিটিশন কিন্তু ডিমান্ডে, এমন একটু আপনার ডিমান্ড আছে ভালো, এবং হচ্ছে কম্পিটিটিভ আমরা যদি এসব লো কম্পিটিশন ট্যাগে যাই, এক্ষেত্রে আমাদের কাজ পাওয়ার যে চান্সটা সেটা বেড়ে যাবে। আহ, এখন কথা হচ্ছে যে আমরা লো কম্পিটিশন এবং চাহিদা যেটা বেশি সেটা কিভাবে বুঝবো? তো প্রথমেই বলছি যে কোন একটা ট্যাগে হচ্ছে এগুলোর প্রতিটা হচ্ছে গিগ, এবং গিগে কিরকম পরিমাণ অর্ডার সে কমপ্লিট করছে সেটা আমরা হচ্ছে তাদের রিভিউ থেকে বুঝতে পারবো। তো আমরা যদি এখানে কিছু গিগ ওপেন করি, তাহলে ওপেন করার সারেই দেখতে পাচ্ছি এখানে 1K প্লাস গিগ আছে, সরি রিভিউ আছে। তো এখানে ক্লিক করে দেখতেছি কি, এখানে 10,974টা রিভিউ এবং তার 9টা অর্ডার রানিং আছে বর্তমানে। তো যদি আমরা বড় ক্যাটাগরিতে গিয়ে হচ্ছে অতজনের সাথে ফাইট না করে ছোট খান থেকেই যদি সেরকম পরিমাণ আর্ন করতে পারি, তাহলে আমাদের কোনটাতে যাওয়া ভালো? বড়টাতে যাওয়া ভালো নাকি ছোটটাতে যাওয়া ভালো?
অবশ্যই ছোট ছোটটা ছোট। হবে। অবশ্যই ছোট। হ্যাঁ, তো সেজন্যই আমরা হচ্ছে ভেক্টর ট্রেসিং ক্যাটাগরিটাকে চুজ করছি। এখন ভেক্টর ট্রেসিং এর কাজটা কি? যারা হয়তো বা গ্রাফিক্স সম্পর্কে কিছু ধারণা রাখছেন তারা হয়তো বুঝতে পারবেন। ভেক্টর ট্রেসিং হচ্ছে লো রেজুলেশন থেকে হাই রেজুলেশনে কনভার্ট করা। কিভাবে একটা ফাইলকে কিংবা একটা লোগোকে, একটা কোম্পানির লোগো হচ্ছে সে মেইন ফাইল হারাই ফেলছে। মেইন ফাইল বলতে এখানে বোঝানো হচ্ছে ইলাস্ট্রেটর এআই ফাইল বা ফটোশপের পিএসডি ফাইল বা পিডিএফ ফাইল। এগুলো সে হারিয়ে ফেলেছে, তখন তার কাছে মেইন ফাইলটা থাকতেছে না, তার কাছে শুধু জেপিজি ফাইলটা আছে, যেটা বারবার ব্যবহারের ফলে কিংবা সেভ করে কিংবা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেওয়ার ফলে সে হাই রেজুলেশন ফাইলটা তার কাছে বর্তমানে নাই। তো সে আমাদেরকে কি করে, এরকম হচ্ছে লো রেজুলেশনের ফাইলগুলো আমাদেরকে দেয়, দিয়ে আমাদেরকে বলে যে আমাকে সেম টু সেম হাই রেজুলেশনে এটাকে কনভার্ট করে দিতে হবে। তো আমরা যদি এটাকে সেম টু সেম লো রেজুলেশন থেকে হাই রেজুলেশনে কনভার্ট করতে যাই, তাহলে আমাদের এখানে কিন্তু লোগো ডিজাইনের মতো নতুন করে আইডিয়া জেনারেট করে কিংবা নতুন কিছু, মানে অনেক ক্রিয়েটিভিটি খাটায় কোনো কিছু করতে হচ্ছে না। যার কারণে ভেক্টর ট্রেসিংটা অন্যান্য ক্যাটাগরি থেকে সহজ। এখন যদি আপনার কাছে একটা ক্লায়েন্ট আসে, বিজনেস কার্ড যদি ডিজাইন চায় কিংবা একটা লোগো ডিজাইন চায়, তাহলে আপনি কি তাকে নতুন কোনো লোগো দিবেন, নাকি আহ পুরানো কোনো হচ্ছে কারো লোগো এই মুহূর্তে আছে সেসব ব্র্যান্ডের লোগো কপি করে দিবেন? কোনটা করবেন আপনারা? অবশ্যই নতুন লোগো তৈরি করে লোগো দিতে দিতে হবে হবে ভাই, কোম্পানির নাহলে উপর তো বেসিস করে। হ্যাঁ, তো যেহেতু নতুন লোগো দিতে হবে, সেহেতু একটা লোগো ডিজাইন করার জন্য আপনাকে প্রথমে সেই বিজনেসটা নিয়ে ঘাটতে হবে যে সেখানে আসলে সে কি সার্ভিস দিচ্ছে, এবং আহ, তার বিভিন্ন একটা লোগো বানাতে গেলে আমাদের অনেক কিছু বিষয় জানতে হয় এবং নিয়ে রিসার্চ করতে হয়। যেমন তার কোম্পানির নেম কি, তারপর তার ট্যাগলাইন কি, তার লোগোটা কোন ধরনের হবে, তারপর সেটার উপরে আইডিয়া জেনারেট করে তারপর আমাদেরকে একটা লোগো বানাতে হয়। তো এখন অ্যাপেলের লোগোতে যদি কেউ কাঁঠাল আনে বসে দিয়ে যদি অ্যাপেলের লোগো দিত, তাহলে কিন্তু সেটা আর লোগো থাকলো না এবং কোনো কোম্পানি তা গ্রহণ করবে না। তো সেক্ষেত্রে লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, টি শার্ট ডিজাইন, যাই বলি, সবখানেই হচ্ছে মেধা খাটিয়ে বলতে নতুন করে আইডিয়া জেনারেট করতে হয় এবং আহ, বিভিন্ন রিসার্চ করে তারপরে সেখানে কাজে নামতে হয়। কিন্তু ভেক্টর টেস্টিং এমন একটা ক্যাটাগরি যেখানে হচ্ছে আপনাকে জাস্ট ইলাস্ট্রেটর এর উপরে জাস্ট একটু নলেজ রাখলেই আপনি সেখানে কাজ করতে পারবেন। যেহেতু আমাদের এই কোর্সটি খুব স্বল্প সময়ের জন্য, আমরা খুব স্বল্প সময়ের মধ্যে এটা শেষ করে আপনাদেরকে মার্কেট প্লেসে নামিয়ে, মানে যত তাড়াতাড়ি শেষ করা যায়, ভালো কিছু দিয়ে যত তাড়াতাড়ি শেষ করা যায়, একবারে শর্টকাট কিছু হবে না, যেন আপনারা মার্কেট প্লেসে নেমে ভালো করে কাজ করতে পারেন। আহ, সে সকল দিক বিবেচনা করেই হচ্ছে আমরা এই কোর্সটাকে সাজাইছি, যেন আপনারা খুব কম সময়ের মধ্যে মার্কেট প্লেসে কিছু আর্ন করতে পারেন এবং নিজের মধ্যে যে আত্মবিশ্বাসটা থাকে সেটা অর্জন করতে পারেন যে না, আমার দ্বারাই অনলাইনে কিছু সম্ভব। তো এই ছিল হচ্ছে আমাদের গ্রাফিক্স ডিজাইনের স্কিলের উপরে কোর্স, মানে কিভাবে কি কাজ করব না করব। এখন আপনারা কি জানেন ফাইবারে স্কিল ছাড়াও কাজ করা যায় এবং আর্ন করা যায় কোনো প্রকার স্কিল ছাড়া? কোনো প্রকার বলতে এসব কম্পিউটারে কোনো কিছু করতে হবে না, জাস্ট সিম্পল ভাবে আমরা যেভাবে লাইফ লিড করি এভাবেও কোনো কিছু করে ইনকাম করা যায়। এটা কি জানেন আপনারা? না ভাইয়া, জানি না। না, জানি এটা তো না। জানতাম না ভাই। আচ্ছা, তো আমি আপনাদেরকে একটা ক্যাটাগরি দেখাই। তো এই যে দেখাই এটাকে, তার টাইটেল কি, আই উইল উইশ হ্যাপি বার্থডে এন্ড সে এনিথিং উইচ আপনাকে বার্থডে করবে। তো আমি ভিডিওটা Hello, প্লে করতেছি, Fiverr. আপনারা I'm একটু from আমাকে India. জানাবেন যে I'm a villager. ভিডিও I সাউন্ড wish যাচ্ছে কিনা আপনাদের কাছে।
say anything up to 50 words in front of ভিডিও সাউন্ড কি আপনারা portfolio. দেখতে If পাচ্ছেন, you are মানে শুনতে delivering পাচ্ছেন? a message to your loved ones or birthday wishes, না ভাই so ভাইয়া it is a এখনো শোনা হচ্ছে না। right place for you. So order me fast. I am waiting ওয়েট for করি। your order. সাউন্ড শোনা Thanks. যাচ্ছে? Full HD. Only in ভিডিওর $5. সাউন্ড শোনা যায়? না, ভিডিও সাউন্ড শোনা যাচ্ছে না। না ভাই ভিডিওর সাউন্ড শোনা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, ভিডিওর সাউন্ড আমরা বাদই দিলাম। তো ভিডিও দেখে ভিডিওটা কি Hello আমরা দেখতে Fiverr. পাচ্ছি I am from India. কি I am হচ্ছে a এখানে? villager. I জি will ভাইয়া। say anything up to জি, জি। 50 words in front এই of কাজটা করতে কি buffalo. আপনাদের কারো If you কোনো are স্কিলের delivering প্রয়োজন a হবে? message to your না। loved ones না or ভাইয়া, birthday আমরা wishes, অলরেডি so it জোকারি। is the right place কিন্তু for you. সে So অলরেডি order me 305 fast. I am waiting রিভিউ for your করে order. ফেলছে এবং Thanks. সবগুলোই 5 স্টার। Full HD. কিছু বুঝলেন? এ কি ক্যাটাগরির মধ্যে পড়ছে ভাইয়া? এটা হচ্ছে গ্রেটিং কার্ডস এন্ড ভিডিওস। তো এরকম ফাইবারে হাজার হাজার গিগ আছে যারা কোনো প্রকার স্কিল ছাড়াই কাজ করতেছে। তার গিগ প্রাইস দেখছেন $10। $10। আমরা যদি লোগো ডিজাইন ক্যাটাগরিতে যাই, আমরা $5 হচ্ছে লোগো ডিজাইন খুঁজে পাবো, কিন্তু সে জাস্ট একটা ফানি ভিডিও বানাচ্ছে, সেক্ষেত্রেও সে হচ্ছে $10 নিচ্ছে। তো এরকম অনেক ফানি ভিডিও আছে, মানে অনেক ক্যাটাগরি আছে যেগুলোতে হচ্ছে কোনো প্রকার স্কিল ছাড়াই তারা ইনকাম করতেছে, এবং এসবের রেটিং দেখেন প্রায় বেশিরভাগই হচ্ছে 5 স্টার, এবং তাদের রিভিউ কতগুলো, এটা তো দেখতেছি 770টা। তার গিগে স্টার্টিং প্রাইস হচ্ছে $20 করে। আমরা যদি এই গিগটাতে দেখি, তাহলে সে শুধু এরকম ফানি ভিডিও বানিয়ে 770টা রিভিউ অর্জন করছে শুধুমাত্র এই একটা গিগে, তাই তো? এবং তার গিগে স্টার্টিং প্যাকেজ হচ্ছে $20। তো এখন যদি আমরা তার ইনকামটা হিসেব করি কোনোভাবে, কথা হচ্ছে $20 করে যদি সে 770টা রিভিউ, মানে 770টা কাজ করে, এখন 770টা রিভিউ আছে মানে যে সে 770টা কাজ করছে এমনটা কিন্তু না। ফাইবারে অনেকবার রিভিউ দেয়, অনেকবার রিভিউ দেয় না। তো সে কোনো প্রকার স্কিল ছাড়াই 770টা রিভিউ পাইছে, তার মানে প্রায় 1000+ কাজ করছে। তাহলে আমরা যদি 770 গুণন 20 করি, তাহলে তার এই পর্যন্ত আর্ন দেখাচ্ছে হচ্ছে $15,400। এখন এটাকে যদি আমরা টাকাতে কনভার্ট করি, তাহলে তার কথা হচ্ছে 12,78,000 প্লাস ইনকাম, শুধুমাত্র মানে ফানি ভিডিও বানিয়ে। তো ফাইবারে মূলত যেটা আমি প্রথমেই বলছিলাম যে আমাদেরকে রিসার্চ করতে হবে, রিসার্চ করে এমন কোন ক্যাটাগরিতে যেতে হবে যেখানে হচ্ছে আমাদের সেলার অনেক কম আছে কিন্তু চাহিদা আছে। তো আপনারা চাইলে এসব বিভিন্ন ক্যাটাগরি গুলোর উপর রিসার্চ করে কোন প্রকার স্কিল ছাড়াই কিন্তু এখানে কাজ করতে পারবেন। তো আমি বলতেছি না আপনারা এইসব বিষয়ে কাজ করুন, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে ভেক্টর ট্রেসিং নিয়ে। তো ভেক্টর ট্রেসিং এর কিছু টিপস ট্রিক্স এন্ড আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি। তো একটু আগে যেটা বললাম যে সে আমাদেরকে লো রেজুলেশনের কোনো ফাইল দিবে, সেটা থেকে আমাদেরকে হুবহু সেম টু সেম যতটুকু আইডিয়া করে করা যায় ততটুকু করে তাকে ফাইলটা জমা দিতে হবে। এবং বেশিরভাগ সময় ভেক্টরের জন্য তারা এআই ফাইল চায়, তারপরে কেউ চায় এসভিজি কিংবা ইপিএস, এগুলো হচ্ছে ফাইল ফরম্যাট। তো অনেকেই এসব ফরম্যাট চায়। তো সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে ইলাস্ট্রেটরে এসে এটাকে রিক্রিয়েট করতে হবে। এই ছিল হচ্ছে রাস্টার থেকে ভেক্টর, মানে মূলত ক্লায়েন্ট আমাদেরকে যেটা দেয় রাস্টার ফাইল, এবং আমরা তাদেরকে এইসব ভেক্টর ফাইল প্রোভাইড করে থাকি। এখন কথা হচ্ছে এখানে অনেক সিম্পল কাজগুলো থাকে যেগুলোর জন্য আপনি একটা ভালো পরিমাণ প্রফিট পেয়ে যাবেন। যেমন এখানে দেখেন আমরা কি করছি, জাস্ট কয়েকটা সার্কেল এবং এক পাশে একটা সার্কেলকে মিলে দুইটা সার্কেল করে দেওয়া হয়েছে, এবং এটাকে অর্ধেক পার্টে ভাগ করে দেওয়া হয়েছে। তো এই কাজটা করতে সর্বোচ্চ লাগছে কি 2 থেকে 3 মিনিট।
2 থেকে 3 মিনিটে আমাদের ইনকাম কত হয়েছে? $15। তারপরে আবার এই সিম্পল কাজটা যদি দেখি তাহলে হচ্ছে দেখি বোঝা যাচ্ছে কতটা সিম্পল। জাস্ট পেন টুল দিয়ে সাইড গুলো, শেপ গুলো এবং সবগুলো পারফেক্ট মতো নিয়ে এটাকে জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট যে কালার চাইছে ক্লায়েন্ট, সেই কালারে আমরা ডেলিভার করে দিচ্ছি। এতে আমরা পাইছি তার কাছ থেকে $10। এবং এটা তো আরো সিম্পল, আমরা জাস্ট এখানে এটা একটা ফন্ট, এটা একটা ফন্ট, এখানে দুইটা ফন্ট ইউজ করছি। দুইটা ফন্ট ইউজ করেই হচ্ছে আমরা মানে কত মিনিট লাগবে এখানে আপনারা বলেন তো এই কাজটা করতে? ভাইয়া ফন্টটা 8 থাকলে থেকে ভাই 10 5 মিনিট। মিনিট। তাও 10 মিনিট লাগবে। আপনারা নতুন হিসাবে আপনারা এটা কাজ করতে দিলে হয়তো ভাবেন যে 5-10 মিনিট, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো 5 মিনিটে পাচ্ছি কত আমরা? 3-4 মিনিট। হ্যাঁ, 5 মিনিটে পাচ্ছি আমরা $10। তো $10 থেকে $2 ফাইবার ভ্যাট কাটে, তাহলে দেখেন 5 মিনিটে আপনার মূল্য দিচ্ছে সে 664 টাকা। ভেক্টর ট্রেসিং আমি যতটুকু এতক্ষণ বললাম, আপনারা কি বুঝতে পারছেন যে মূলত এর কাজটা কি এবং কিভাবে কি করতে হয়? মানে অন্যান্য ক্যাটাগরি গুলোর তুলনায় এটা সহজ আছে? সহজ আছে কি? যাদের মানে আপাত দৃষ্টিতে যেটা বোঝা যাচ্ছে যে একটা লোগো ডিজাইন করতে গেলে আমাদেরকে অবশ্যই এই প্রসেস গুলো তো অনেকটাই কমপ্লিট সহজ। করতে হবে। হ্যাঁ, একটা লোগো ডিজাইন করতে গেলে আমাদের কিন্তু এই প্রসেস গুলো কমপ্লিট করতেই হবে, কিন্তু এর পাশাপাশি এক্সট্রা যেটা লাগতেছে সেটা হচ্ছে আপনার এক্সট্রা কিছু মাইন্ড থাকতে হবে যেখান থেকে আপনি লোগো ডিজাইনের আইডিয়া জেনারেট করবেন। কারণ একটা ক্লায়েন্টকে তো পুরাতন কোনো লোগো দিয়ে আপনি নতুন লোগো হিসেবে চালিয়ে দিতে পারবেন না। এতে আপনার মার্কেট প্লেসে ধরা খেলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে, আর ক্লায়েন্ট ক্যান্সেল চান্স তো অনেক বেশি আছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে নতুন করে রিসার্চ করতে হয়, আইডিয়া জেনারেট করতে হয়। কিন্তু এখানে কি আছে, জাস্ট যতটুকু আছে ততটুকুর মধ্যে সেম টু সেম কাজটা করে আপনাকে জাস্ট সেটাকে ডেলিভার করে দিতে হবে। আর এক্ষেত্রে আপনাদের কি হচ্ছে, ক্লায়েন্ট অনেক সময় অন্যান্য ক্যাটাগরি গুলোতে প্যারা দেয়, মনে হচ্ছে তাকে একটা লোগো ডিজাইন দিলেন, তার পছন্দ নাও হতে পারে, তাই নাকি? আমি একটা ডিজাইন আপনাদেরকে দিলাম, আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে। এখন আপনি আমাকে পে করতেছেন আপনার ডিজাইনের জন্য, তো অবশ্যই আপনি যে ডিজাইনটা আমার কাছ থেকে নিবেন সেই ডিজাইনটাকে ভালো হইতে হবে, তাই না? তো জি ভাই। একটা লোগো ডিজাইন করতে গেলে অনেক সময় পুরো একটা ইলাস্ট্রেটরের যে বড় একটা আর্টবোর্ড আছে, এই আর্টবোর্ড সম্পূর্ণটাই অনেক সময় শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে আহ, এখানে অনেকটা প্যারা খাইতে হয় বিভিন্ন লোগো ডিজাইন কিংবা বিভিন্ন ক্রিয়েটিভ কিছু যখন ডিজাইন করতে যায়। কিন্তু আপনার ভেক্টর টেস্টিং এ এত প্যারা নেই, জাস্ট একটু সিম্পল ভাবে ইলাস্ট্রেটরের বেসিক কিছু কাজ জানলে আপনি সেখান থেকে সব করতে পারবেন। আমি গ্রুপে বলছিলাম যে ইলাস্ট্রেটরের আপডেট ভার্সন লাগবে না, আপডেট ভার্সন থাকলে ভালো, না থাকলেও ভালো, যে কোনো ভার্সন দিয়েই কাজ চলে যাবে। কারণ আমাদের হচ্ছে ইলাস্ট্রেটরে মূলত এই যে মুভ টুল, সিলেকশন টুল, তারপর শেপ এবং পেন টুল, এইগুলোরই হচ্ছে বেশিরভাগ কাজ থাকে। তো সেক্ষেত্রে আমাদের যে কোনো ভার্সন হলেই আমরা ইলাস্ট্রেটরে কাজটা করতে পারবো এবং ভেক্টর টেস্টিং এর কাজটা করতে পারবো। তো এতক্ষণ আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ভেক্টর ট্রেসিংটা অন্যান্য ক্যাটাগরি থেকে সহজ, তাই তো? জি ভাই। আপনাদের মাঝে কি কোনো ডাউট আছে যে আপনি এটা করতে পারবেন কিনা? মানে কারো মাঝে কি ডাউট আছে যে আপনি এটা করতে পারবেন না কিংবা আপনার কাছে কঠিন লাগতেছে, কারো এরকম কিছু মনে হচ্ছে? না ভাইয়া না, পারবো ইনশাআল্লাহ, যেটা ইয়ে করছি। পারবো ইনশাআল্লাহ। এখন যদি কাজগুলো দেখে বলবো আরো ডিটেল বলা যাবে, কারণ এটা তো আসলে হচ্ছে ছোটখাটো আকারে দেখা যাচ্ছে। এখানকার আমরা যখন ইন ডেপথে যাব তখন না বুঝতে পারবো যে আসলে কত কাজগুলো হ্যাঁ, কেমন। সেটা তো অবশ্যই, কিন্তু মানে আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রসেস গুলো অন্যান্য কোনো কিছু নতুন কিছু করার চেয়ে একটা জিনিস দেখে দেখে কপি করার একটা জি কি ভাইয়া, সহজ কিছু হ্যাঁ, না? অনেক সহজ। ওই যে আচ্ছা, হ্যাঁ সেটাই। তো আমি আসছি আমাদের ফাইনাল ইয়েতে, সেটা হচ্ছে আমাদের আপনাদেরকে আমরা এখানে নিয়ে আসছি কোন সাথে? আপনাদেরকে নিয়ে আসছি হচ্ছে ভেক্টর ট্রেসিং এমন একটা ক্যাটাগরি আমরা দেখাইলাম যে অন্যান্য ক্যাটাগরিতে যেখানে আপনার প্রায় 1,67,000 গিগ কিংবা 20,000, 30,000, 50,000 গিগ রয়েছে, সেক্ষেত্রে ভেক্টর
এ কিন্তু অনেক অল্প পরিমাণ সেলার আছে। তো নতুন অবস্থায় আমরা যখন কোনো বড় ক্যাটাগরিতে যাব, ক্লায়েন্ট আমাদেরকে খুঁজে পেতে একটু কষ্ট হবে, যে আমাদের গিগ গুলো তো তখন নিচের পর্যায়ে থাকতেছে। তো নিচ থেকে হচ্ছে আমাদের ধীরে ধীরে উপরে যেতে হবে, এবং প্রায় 1.5 লক্ষ ক্যাটাগরিতে 1.5 লক্ষ সেলারের যদি ক্যাটাগরিতে আমরা যাই, তাহলে সেখানে আমাদেরকে 1.5 লক্ষ সেলারের সাথে ফাইট করতে হবে। তো যেটা হচ্ছে ফাইট করতে করতে অনেক সময় লেগে যায়, মানে আমাদের গিগটাকে র্যাঙ্ক করাতে। কিন্তু হচ্ছে আমরা যখন 7,000-এর সাথে যখন ফাইট করবো, তখন হচ্ছে আমরা অনেক তাড়াতাড়ি সেখানে চলে যাবো। তো ভেক্টর ট্রেসিং এ যেমন 7,500 গিগ আছে, তেমনি ফাইবারে এরকম অনেক ক্যাটাগরি আছে, অনেক সাব ক্যাটাগরি আছে, যেগুলোতে হচ্ছে আরো কম পরিমাণ সেলার হচ্ছে তাদের সার্ভিস প্রোভাইড করতেছে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে সেসব ক্যাটাগরিতে মুভ করতে পারেন। যেমনটা আমি দেখাইলাম, ফানি ভিডিও বানিয়ে হচ্ছে আর্ন করা যায়, কিংবা এরকম অনেক কিছু আছে, যেমন কালচার, ব্ল্যাক ম্যাজিক, এগুলো নিয়ে যদি আপনারা ফাইবারে সার্চ করেন, সার্চ করলে দেখতে পাবেন এসব অনেক রকম মজার মজার জিনিস দিয়ে আন্দাজি তারা ইনকাম করতেছে। যেমন সাপোজ কামরুল ভাইয়ের হচ্ছে, ভাইয়া কিছু মনে করেন না, আমি কিছু বলতেছি জাস্ট সবাইকে বোঝানোর জন্য। কামরুল ভাইয়ের সাপোজ গার্লফ্রেন্ড আছে, তো সে তার গার্লফ্রেন্ডকে সন্দেহ করতেছে যে সে অন্য কোথাও প্রেম করে কিনা। তো এই নিয়ে যদি কামরুল ভাই ফাইবারে যায়, গিয়ে হচ্ছে গিগ সার্চ দেয় যে সে তার গার্লফ্রেন্ডকে সন্দেহ করতেছে, সন্দেহ কিভাবে দূর করবে, এ নিয়েও যদি উনি ফাইবারে যায়, ফাইবারে এ নিয়েও সার্ভিস আছে, যে এই লোকটা তার গার্লফ্রেন্ডের সাথে ডিসকাস করবে এসব বিষয় নিয়ে, এবং সে তার সন্দেহ দূর করবে যে আসলে সে কি অন্য কারোর সাথে প্রেম করতেছে কিনা। এরকম টাইপের অনেক কিছু ফানি ফানি জিনিস নিয়ে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইড করতেছে। আমাদের কাছে যে ক্যাটাগরিটা আপনাদের জন্য পারফেক্ট মনে হয়েছে, এবং 1 মাসে প্রায় 9টা ক্লাস থাকছে, 9টা ক্লাসের মধ্যে আমাদের মনে হয়েছে যে আমরা ভিডিও ডেসিংটা নিয়ে যদি আপনাদেরকে শেখাই, তাহলে আপনারা গ্রাফিক্স ডিজাইনের কিছু বেসিক জিনিস নিয়ে শিখতে পারবেন। এতে করে কি হচ্ছে, আপনাদের পরবর্তীতে আপনি যখন স্কিল ডেভেলপ করবেন, আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইন এর কাজ, ভেক্টর টেস্টিং এর কাজ করার পাশাপাশি আপনি চাইলে পরবর্তীতে আপনার কিন্তু আর্টের একটা স্কিল চলে আসবে। কারণ আপনি যখন দীর্ঘদিন পেন টুল, মুভ টুল, শেপ টুল, বিভিন্ন জিনিস নিয়ে যখন নাড়াচাড়া করবেন, তখন এটার প্রতি আপনার অবশ্যই একটা স্কিল চলে আসবে। তো এর থেকে হচ্ছে যারা ভেক্টর ট্রেসিং করে, তাদের প্রায় অনেকেরই হচ্ছে আর্টের একটা স্কিল চলে আসে। কারণ ভেক্টর ট্রেসিংটা অনেকটা আর্টের মতোই, যদিও সম্পূর্ণ আর্ট না, কিন্তু অনেকটা আর্টের মতোই, দেখে দেখে ড্র করতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যখন ভেক্টর ট্রেসিং নিয়ে শুরু করতেছেন, তাহলে আপনার কি গ্রাফিক্স ডিজাইনের একটা মূল ভিত্তিটাকে আপনারা অলরেডি শুরু করে ফেলেছেন। এখন এখান থেকে আপনি চাইলে ধীরে ধীরে অন্যান্য ক্যাটাগরি যেগুলো আছে সেগুলোতে মুভ করতে পারবেন। তো প্রথমে যেটা বলতেছিলাম, আমরা ইলাস্ট্রেটরে নতুন একটা উইন্ডো নিলাম, কন্ট্রোল এন চাপে আমরা নতুন পেজ নেওয়ার জন্য এই পপ আপটা আনতে পারি। তো এখানে হচ্ছে আমরা প্রথমে আমাদের প্রজেক্টের নেমটা দিয়ে দিতে পারবো, যেটা ইচ্ছে। সাপোজ আমি আপনাদের বোঝানোর সাথে টেস্ট 1 দিয়ে দিছি, এবং হচ্ছে এখানে আমরা কাস্টম ভাবে আমাদের আর্টবোর্ডের সাইজ দিতে পারবো। আর্টবোর্ড সাইজ বলতে আমরা যতটুকু এরিয়ার মাঝে ডিজাইন করব সেটাকে আর্টবোর্ড বলা হচ্ছে। এখানে আমরা সাইজের এককটাকে হচ্ছে পিক্সেলে রাখবো কিনা, পয়েন্টে রাখবো কিনা, ইঞ্চিতে রাখবো কিনা, এগুলো হচ্ছে সিলেক্ট করে দিতে পারবো। তো জেনারেলি আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো ডিজিটাল যেগুলো হয়, যেমন আমরা ভেক্টর টেস্টের জন্য আমরা সবসময় পিক্সেলেই রাখবো, এগুলোতে হাত দিব না। আর এখানে হচ্ছে সাইজ এটা ম্যাটার করে না, কারণ হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা যখন কোনো একটা কিছু ডিজাইন করি, তখন সেটা হচ্ছে ভেক্টর ফরম্যাটে থাকে। আর ফটোশপে যখন আমরা কোনো কিছু ডিজাইন করি, তখন সেটা হচ্ছে রাস্টার ফরম্যাটে থাকে। তো ভেক্টর ফরম্যাট আর রাস্টার ফরম্যাটের মধ্যে পার্থক্য হচ্ছে যে আপনি যদি ভেক্টর ফরম্যাটে কোনো কিছু রাখেন, তাহলে সেটাকে যতই জুম করবেন কখনো ফাটবে না। কিন্তু রাস্টার ফরম্যাটে যদি আমরা রাখি, সেটাকে জুম করলে একটা সময় পরে সেটা ফাটতে শুরু করে, যতই সেটা হাই কোয়ালিটি থাক। একটা সময় পরে জুম করার পরে
সেটা ফাটতে শুরু করে। কিন্তু ভেক্টর ফরম্যাটে এই সুবিধা হচ্ছে যে এটাকে আপনি কত বড় সাইজ করেন কিনা আপনার এটা কখনো ফাটবে না রেজলিউশনটা। তো এই হচ্ছে আমাদের পিক্সেল এটা রাখবো এবং আর্টবোর্ডের সাইজ একটা রেখে দিলাম। ভেক্টর টেক্সটের ক্ষেত্রে আপনি লোগোর সাইজ অনুযায়ী হচ্ছে একটা রেশিও মেনটেন করে কোনোভাবে আর্টবোর্ড একটা নিয়ে নিলেন, কিংবা আর্টবোর্ড সাইজ কিন্তু আমাদের পরবর্তীতেও চেঞ্জ করা যায়। তো এখন হচ্ছে আপনার আর্টবোর্ডটাকে হচ্ছে সোজা ভাবে রাখবেন, মানে পোর্ট্রেট মোডে রাখবেন, নাকি হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে রাখবেন, এখান থেকে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে দেব। তারপরে অনেক সময় যেমন ভিজিটিং কার্ডের জন্য আমাদের 2 পার্ট থাকে, একটা হচ্ছে ফন্ট পার্ট, একটা আরেকটা কি পার্ট, সবাই কি আছেন? জি ভাইয়া। একটা ফন্ট পার্ট আর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট। একটা ব্যাক পার্ট। তো আর্টবোর্ডের ভিজিটিং কার্ডের ক্ষেত্রে আমাদের 2টা আর্টবোর্ড লাগতেছে, তখন আমরা হচ্ছে এখান থেকে 2 ইনপুট করে দিয়ে আমাদের 2টা আর্টবোর্ড হয়ে যাবে। 1 ইনপুট করলে 1 আর্টবোর্ড আমরা এখানে ইচ্ছে মতো আর্টবোর্ড নিতে পারবো। এখন কথা হচ্ছে ব্লিড। ব্লিড কোনটাকে বলে? ব্লিড হচ্ছে আমরা যখন কোনো কিছু ডিজাইন করবো, যেমন ফ্লায়ার কিংবা কোনো প্রকার ডিজাইন যেগুলো প্রিন্ট করা হবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে ব্লিডটা নিই। এটা হচ্ছে একটা মার্জিন এরিয়া টাইপের কিছু। যেহেতু আমরা লোগো ডিজাইন কিংবা কোনো প্রিন্টিং মিডিয়ার জন্য কাজ করতেছি না, আমরা জাস্ট ক্রিয়েশনে জব করতেছি, সেক্ষেত্রে আমাদের ব্লিড এখানে 0 আছে, এখানে হাত দেওয়ার দরকার নেই। এবং খেয়াল রাখবেন যখন কোনো কিছু যেগুলো প্রিন্ট হবে সেক্ষেত্রে কিন্তু সিএমওয়াই কে কালার মোডে কাজ করতে হয়। আর যদি হচ্ছে আপনি কোনো কিছু যেমন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা কিংবা ফোনে থাকবে, ডিজিটালি সেটাকে মেনটেন করা হবে, সেক্ষেত্রে আরজিবি কালার দিয়ে আমরা নতুন আর্টবোর্ডটাকে নিব। এখন আরজিবি তে হচ্ছে আপনার আরজিবি কালারটা হচ্ছে আপনার ফোনে ব্যবহার করার জন্য, ফোন কিংবা ডিজিটাল মিডিয়াতে ব্যবহার করার জন্য। এতে আপনার কি হয়, আরজিবি তে কালার যেই কালারের যেই স্মুথনেস কিংবা কালারের যে শাইনিং ইফেক্টটা আছে, চোখে লাগার মতো মানে সুন্দর দেখায় হচ্ছে আরজিবি তে। আর সিএমওয়াই কেটা হচ্ছে আপনাদের প্রিন্ট করার জন্য। প্রিন্ট করার সময় হচ্ছে কিন্তু ডিজিটালি একটা ইমেজ দেখতে যত সুন্দর লাগে, সিএমওয়াই কে কিন্তু অত সুন্দর লাগে না, কারণ সিএমওয়াই কে হচ্ছে আপনার কয়েকটা কালার মিশ্রণ করে হচ্ছে প্রিন্টার সেটাকে প্রিন্ট করে। আর ডিজিটালে হচ্ছে আমরা যেরকম কালার দিই ঠিক সেরকম কালারটাই সবখানে ব্যবহার চলতেই থাকে। তো আমরা যখনই কোনো লোগো ডিজাইন কিংবা কোনো প্রিন্টিং মিডিয়া বাদে যে কোনো কাজ করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে আরজিবি কালার মোড নিয়ে কাজ করব। আর চেষ্টা করবেন এখানে ডিপিআইটা হচ্ছে 300 ডিপিআই রাখার। হচ্ছে 300 ডিপিআই বলতে ফটোশপে হচ্ছে এটাকে ডিপিআই বলে এবং ইলাস্ট্রেটরে এটাকে পিপিআই বলে। তো আর বাকিগুলোতে আপনাদের আর কোনো হাত দেওয়ার দরকার নেই। আপাতত জাস্ট মনে রাখবেন কালার মুডটা আরজিবি আছে কিনা, আর আর্টবোর্ড সাইজ, আর হচ্ছে উপরের প্রজেক্ট নেই। এটাকে নিয়ে আর ভাইয়া, কোনো যদি ভাইয়া আর জি? লগো তো অনেক সময় প্রিন্ট হতে পারে। লোগো প্রিন্ট হতে পারে। এখন যখন প্রিন্ট হবে তখন ক্লায়েন্ট যদি আপনার কাছে, লোগো তো সাধারণভাবে প্রিন্ট হয় না, খুব সাধারণত প্রিন্ট হলে কিসের সাথে হয়, কোনো বইয়ের সাথে হয় কিংবা কোনো প্যাকেজিং এর সাথে হয়, তাই না? সাধারণভাবে সবাই লোগো প্রিন্ট করে নেয় না। তো যখন কোনো কিছু পারপাসে যখন আপনার ক্লায়েন্ট বলবে যে আমি লোগোটাকে প্রিন্ট করতে চাই, আপনি আগে একটা আরজিবি ভার্সন তৈরি করে রাখবেন। পরবর্তীতে সে যখন সেটাকে প্রিন্ট করতে চাবে, বলতে আপনাকে আগেই বলছে যে সে এটা প্রিন্ট করবে, তাহলে একটা আরজিবি ভার্সন রাখার পরে সেই ফাইলটাকে হচ্ছে আপনি আরেকটা নতুন আর্টবোর্ড নেবেন, সেখানে নিয়ে ফাইলটিকে এখানে এক্সপোর্ট করলে এটা হয়ে যাবে। আমরা এই বিষয়ে পরবর্তী ক্লাসে দেখাবো। তো এই ছিল আমাদের হচ্ছে বিভিন্ন আর্টবোর্ড নেয়ার সিস্টেমটা। আমরা কিভাবে নতুন প্রজেক্ট কিংবা আর্টবোর্ড নিব এটা বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি এখন। সবাই কি ক্লিয়ার আছে? জি ভাই। ক্লিয়ার। জি জি ক্লিয়ার। আচ্ছা, তো এখন আমরা পরিচিত হই এসব টুলস নিয়ে। আমরা যদি আমাদের কার্সরটা হচ্ছে এসব টুলস এর উপরে রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা টুলস এর নাম এখানে অটোমেটিক শো করতেছে। যেমন এটার নাম ডিরেক্ট সিলেকশন টুল, এটার নাম সিলেকশন টুল। তারপরে আমাদের বেশিরভাগ লাগে কোনগুলো টুল? এই সিলেকশন টুলটা লাগে, ডিরেক্ট সিলেকশন টুল লাগে, পেন টুল লাগে,
আর শেপ টুল লাগে এবং মাঝে মাঝে আরো কিছু টুলস এর প্রয়োজন হয় যেগুলো আমরা কাজ করতে করতে শিখে যাব। তো এখন কথা হচ্ছে যে অনেক সময় আমাদেরকে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আর্টবোর্ড অনেক সময় চেঞ্জ করতে হয়। যেমন আমি একটা ফাইল যদি ওপেন করি, সাপোজ এই যে দেখেন এখানে কিন্তু আমার আর্টবোর্ডটা বলতে এই পিছনে আর্টবোর্ডটা সাদা অংশটাকে আমরা আর্টবোর্ড বলতেছি, এই অংশটাকে। তো এই আর্টবোর্ডের তুলনায় কিন্তু আমার এই পিএনজির সাইজটা অনেক বড়, ঠিক আছে? এখন আর্টবোর্ডটা অনেক ছোট সাইজ এখন দেখা যাচ্ছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই ফাইলটার সাইজের তুলনায় আর্টবোর্ডটার সাইজটাও আমরা সেম করব। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা টুলস আছে আর্টবোর্ড টুল, এটাকে যদি আমরা নেই, নেয়ার পরে হচ্ছে এখানে হাইট আর মানে আমরা কত কোন দিক দিয়ে বাড়াইতে চাবো কিংবা এক্স অক্ষে যদি মুভ করতে চাই, ওয়াই অক্ষে যদি মুভ করতে চাই, এখান থেকে হচ্ছে আমরা ডিরেক্ট এখানে মান ইনপুট করে দিয়ে এটা আমরা বাড়াইতে পারবো। যেমন এখানে যদি 100 দেই তাহলে হচ্ছে এটা তার প্রস্থটা বৃদ্ধি পেল। হ্যালো, হ্যালো, ভয়েস আসলে? শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, তো সাপোজ আমরা হচ্ছে এটাকে এই যে প্রস্থটাকে বাড়াবো, প্রস্থটাকে বাড়াইতে হলে আমাদের এখানে ওয়াইডে এখানে আমরা ভ্যালুটা ইনপুট করে দিব। সাপোজ এখানে 200 দিলাম, 200 দিয়ে ইন্টার প্রেস করলে আমাদের প্রস্থটা বেড়ে গেল। এবং হাইটে যদি আমরা এখানে 200 দেই, যে ইন্টার দিই, তাহলে আমাদের হচ্ছে এর দৈর্ঘ্যটা বেড়ে গেল। তো এই হচ্ছে একটা ওয়ে যেখানে আমরা হচ্ছে যখন আমাদের সুনির্দিষ্ট একটা আর্টবোর্ডের সাইজের প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা এখানে ডিরেক্টলি ইনপুট দিয়ে করতে পারি, অথবা আমাদের এই টুলটা সিলেক্ট অবস্থায় বলতে আর্টবোর্ড টুল সিলেক্ট অবস্থায় যদি আমরা আর্টবোর্ডের সামনে এখানে নিয়ে আসি তাহলে এখান থেকে আমরা হচ্ছে আর্টবোর্ডটাকে কাস্টমাইজ করতে পারবো ইচ্ছে মতো। আর এটা হচ্ছে মুভ টুল, মুভ টুল দিয়ে হচ্ছে আমরা সম্পূর্ণ জিনিসটাকে মুভ করতে পারবো। আর এখানে হচ্ছে এই প্যানেলে আমরা বিভিন্ন রকম শর্টকাট রাখছি, যেমন হচ্ছে লেয়ার, এখানে কতটি লেয়ার আছে, শুধুমাত্র একটা লেয়ার আছে। লেয়ারকে এইভাবে এখানে আই বাটনে ক্লিক করলে আমরা লেয়ারটা হাইড করতে এবং আবার দেখাতে পারবো। এখান থেকে হচ্ছে লেয়ার ডিলিট করা যাবে, নতুন লেয়ার নেওয়া যাবে। তো এগুলো বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত জানবো। আমাদের ভেক্টর টেস্টিং এ মূলত হচ্ছে আপনাদের মেইন কাজ হচ্ছে পেন টুলের অনেক বেশি কাজ হয়ে থাকে, কারণ এটাকে দেখে দেখে আর্ট করতে হয়। তো আমরা হচ্ছে এই পেন টুলের কাজটাকে বাসায় গিয়ে প্রথমে প্র্যাকটিস করবো। আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি কিভাবে করবেন। তো পেন টুল হচ্ছে আমরা জাস্ট এখান থেকে পেন টুলে ক্লিক করে পেন টুল নিতে পারি, অথবা কিবোর্ডে যদি পি প্রেস করি তাহলে পেন টুল চলে আসবে। এখন হচ্ছে প্রথমে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। সাপোজ আমি এই লোগোটাকে পেন টুলের সাহায্যে রিক্রিয়েট করব। তো প্রথমে আমাকে এক কর্নার থেকে শুরু করতে হবে। এখানে ক্লিক করে এখানে ক্লিক এন্ড ড্র্যাগ করে রাখলে এরকম একটা হ্যান্ডেলের তৈরি হবে এবং এখানে মাঝে আমার কার্সরটাকে আনলে দেখতে পাচ্ছেন একটা ত্রিভুজ আকৃতির অ্যাঙ্গেল তৈরি হয়ে যাচ্ছে। এখান থেকে নিয়ে হচ্ছে আমরা এইভাবে এটা শেপকে এইভাবে সেম সেম করে ক্রিয়েট করে নিতে পারবো। তো পেন টুল নিয়ে বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আপাতত আপনাদের যতটুকু দেওয়া হলো যে ইলাস্ট্রেটরে নতুন ফাইল নেওয়া এবং নতুন ফাইল কিভাবে ওপেন করবেন এটা দেখানো। নতুন ফাইল ওপেন করতে গেলে হচ্ছে আমাদের কন্ট্রোল ও কিংবা হচ্ছে ফাইল থেকে ওপেনে ক্লিক করলে আমরা নির্দিষ্ট যেখানে আমাদের ফাইলটা আছে সেখান থেকে সেটাকে সিলেক্ট করে ওপেন করলেই এটা আমাদের নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে ওপেন প্রসেস। এখন ফাইল কিভাবে সেভ করবেন, সাপোজ আমার এখানে কাজটা শেষ হয়ে গেছে, এখন এটাকে সেভ করতে গেলে আমরা ফাইল থেকে সেভ যদি ক্লিক করি, প্রথমবারের বেলা যদি আমরা সেভ করতে হয় নির্দিষ্ট লোকেশনে আমরা যখন সেভ করব তখন আমরা কি করব, ফাইল থেকে গিয়ে সেভ অ্যাসে ক্লিক করব। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এস। তখন হচ্ছে আমরা যে লোকেশনে গিয়ে এটাকে সেভ করব সেই লোকেশনে যাব,
গিয়ে যদি আমরা চাই নতুন ফোল্ডার ক্রিয়েট করব, এখানে রাইট ক্লিক করলে নতুন ফোল্ডারের অপশন আসতেছে। এখানে ফোল্ডার নেম দিয়ে হচ্ছে আমরা ইন্টারপ্রেস করলে তারপরে সেই ফোল্ডারের ভিতরে গেলে আমরা আমাদের যে আর্টবোর্ড নেম কিংবা আমাদের ফাইলটা যেই নেমে সেভ করব এখানে সেই নেমটা দিয়ে দিব। টেস্ট নেম 1। এখন হচ্ছে একটু আগে আমি বলছিলাম যে ক্লায়েন্ট বিভিন্ন ফরম্যাটে চায়। তো আমরা প্রথমে কি করব, প্রথমে আমাদের যে মেইন ফাইলটা থাকছে সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা সংক্ষেপে এআই। এআই ফরম্যাটে আমরা সেখানে সেভ করব। তো আমরা নির্দিষ্ট ফোল্ডারের ভিতরে আছি, এখন নির্দিষ্ট নাম দিয়ে দিছি। এখন আমরা জাস্ট এখানে সেভ ক্লিক করলে তারপরে এখন হচ্ছে বিভিন্ন ভার্সনের ব্যাপারটা, কেউ হচ্ছে 2021 ইউজ করে, কেউ 2019 ইউজ করে, কেউ 2017 ইউজ করে। তো সেক্ষেত্রে আমাদের এমন একটা ভার্সনে সেভ করা উচিত, মানে যখন আমরা ক্লায়েন্টকে ফাইল দিব সেক্ষেত্রে আমরা হচ্ছে ইলাস্ট্রেটর সিসি যে ভার্সন এখানে দেখা যায়, ইলাস্ট্রেটর সিসি ভার্সনটাতে যদি আমরা ক্লিক করে যদি সেভ করি তাহলে হচ্ছে আমাদের এই ফাইলটা সকল ভার্সনে, ইলাস্ট্রেটর সকল ভার্সনে সাপোর্ট করবে। সেটা হতে পারে 17 কিংবা 18 কিংবা 19, যে কোনো ভার্সনে সাপোর্ট করবে। কিন্তু আমরা যদি জি, সিসিটা সকল ভার্সনে, সকল ইলাস্ট্রেটরের সকল ভার্সনে কাজ করবে। কিন্তু আমরা যদি হচ্ছে যে ডিফল্ট যেটা থাকে ইলাস্ট্রেটর 2020 এটাতে যদি সেভ করি তাহলে শুধুমাত্র আমরা ইলাস্ট্রেটর 2021 ভার্সন যেটা আছে এটাকে ওপেন করতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমরা এটাকে ওপেন করতে পারবো না, কিংবা অন্য কোথাও যখন সেটাকে নিয়ে আমরা এডিট করার কিংবা ক্লায়েন্টকে দিব, ক্লায়েন্ট সেটাকে হচ্ছে এডিট করতে পারবে না, মানে ফাইলটাকে দেখতেই পারবে না, ফাইলটা করাপ্টেড হয়ে যাবে। তো যখন আমাদেরকে ক্লায়েন্টকে হচ্ছে কোনো ফাইল দিতে হবে, বলতে অবশ্যই তো আমাদের ইলাস্ট্রেটর ফাইল দিতে হয়, তখন অবশ্যই আমরা সেভ করার সময় ইলাস্ট্রেটর সিসি ভার্সনটাকে চুজ করে ওকে করব, তাহলে হচ্ছে আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন যদি আমরা সেটাকে দেখতে চাই তাহলে আমরা ডেস্কটপে যাব, টেস্ট নামে ফোল্ডার আছে, টেস্ট ফোল্ডারের ভিতরে টেস্ট নেম 1। তো এখন যদি আমরা এই ফাইলটাকে ক্লোজ করে দেই, পরবর্তীতে এই ফাইলটাতে যদি আমরা ডাবল ক্লিক করি অটোমেটিক এখানে ওপেন হয়ে যাবে ফাইলটা। আমি কি বুঝাইতে পারছি? হ্যালো, আচ্ছা, ফাইল ওপেন, সেভ, এসব ব্যাপার এই এবং নতুন ফাইল নেয়া, এগুলো নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? ভাই এক্সপোর্ট আপনি কি এক্সপোর্টের ব্যাপারে বললেন? জি ভাই আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রথমে ফাইলটাকে সেভ করার ওয়েগুলো। তো এখন আমরা যদি একটা ফাইলকে সেভ করতে যাই, Ctrl+Shift+S দিলে সেভ অ্যাজ অপশন চলে আসতেছে। এখন হচ্ছে আমরা যখন ক্লায়েন্ট ডিফারেন্ট ভার্সন চাচ্ছে, যেমন পিডিএফ, ইপিএস, এসভিজি, তো তখন হচ্ছে আমরা Ctrl+Shift+S দিলে হচ্ছে পিডিএফ পাচ্ছি, এখানে ইপিএস পাচ্ছি, এসভিজি পাচ্ছি। মূলত এই 3টা ফাইল বেশি চলে, 4টা ফাইল, ইলাস্ট্রেটর, পিডিএফ, ইপিএস, এসভিজি। তো এখন অনেক সময় ক্লায়েন্ট আমাদের কাছ থেকে জেপিজি অথবা পিএনজি ফরম্যাট চায়, যেটা ট্রান্সপারেন্ট হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমি এই জিনিসটাকে একটা কালার দিয়ে রাখি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এটাকে ডিলিট করে দিলাম। তাহলে আমাদের আর্টবোর্ডে শুধু এটা থাকতেছে। সাপোজ এটা আমাদের ক্লায়েন্টের লোগো। এটাকে যখন আমরা এআই এবং পিডিএফ ভার্সনে আমরা সেভ করে ফেলছি, পিডিএফ ফরম্যাটে সেভ করে ফেলছি, এখন আমাদের ক্লায়েন্ট চাচ্ছে এটাকে পিএনজি দিতে। তো যখন পিএনজি কিংবা জেপিজি ফরম্যাট চাবে, এখানে আমরা ফাইল থেকে, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এই ভার্সনটাতে ক্লিক করব। অনেক ক্ষেত্রে এটা লেখা থাকে কিংবা শুধু লেখা থাকে যে সেভ ফর ওয়েব, কিংবা আমরা যদি শর্টকাট ইউজ করি, কাজের ক্ষেত্রে আমি সবাইকে রিকমেন্ড করি হচ্ছে শর্টকাটটা ইউজ করতে, কারণ শর্টকাট ইউজ করলে হচ্ছে এখানে আসা যাওয়ার যে প্রসেসটা, এই সময়টা আমাদের বেঁচে যায়। তো সেভ ফর ওয়েবে ক্লিক করলে আমরা হচ্ছে এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমাদের ডিফল্ট হিসেবে পিএনজি সেভ করা আছে। এটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হইতেও পারে, আবার নাও হতে পারে।
আমরা কন্ট্রোল চিপে ক্লিক করলে হচ্ছে এখানে জুম হবে, অল্টার চিপে ধরে ক্লিক করলে হচ্ছে এখানে জুম আউট হবে। এভাবে আমরা হচ্ছে প্রিভিউটা দেখতে পারি। এখন হচ্ছে পিএনজি তে আছে, আমরা যদি চাই এটাকে পিএনজি তে সেভ করব, তাহলে এখানে সেভ ক্লিক করলে আমাদের হচ্ছে ফোল্ডার লোকেশনে গিয়ে এটাকে আমরা এখানে নেম ইনপুট করে সেভ করে দিলে আমাদের এটা পিএনজি ফরম্যাটে সেভ হয়ে যাবে। এখন ক্লায়েন্ট আরো চাইছে যদি আমাদের কাছ থেকে জেপিজি ফরম্যাট চায়, আবারও আমরা কন্ট্রোল অল্টার শিফট এস চাপবো। কন্ট্রোল অল্টার শিফট এস চাপলে এখান থেকে আমরা বিভিন্ন ফরম্যাট পাচ্ছি, যেমন জিআইএফ, তারপর জেপিজি হাই, লো, মিডিয়াম, তারপর পিএনজি 8, পিএনজি 24। এইটা হচ্ছে অনেক সময় হাই কোয়ালিটি পিএনজির জন্য মানে অনেক ডিটেলস থাকলে সেক্ষেত্রে 24 এর থেকে 8টাতে ভালো কাজ করে। তো এগুলো আমরা কাজ করতে করতে অভিজ্ঞতার সাথে বুঝে ফেলবো যে কোনটাতে আমাদের ভালো হবে, কখন কোন ফরম্যাটে সেভ করতে হবে। তো মূলত ক্লায়েন্টরা যেটা চায় সেটা হচ্ছে পিএনজি চাইলে যখন আমরা পিএনজি ফরম্যাটে দিব তখন আমরা মনে রাখবো যে এখানে ট্রান্সপারেন্সিটা অন করা আছে কিনা। এটা হচ্ছে আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা এই লোগোটাকে যেখানে প্লেস করব সেখানে হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে দেখা যাবে, ট্রান্সপারেন্ট থাকবে ব্যাকগ্রাউন্ডটা। আর যদি আমরা জেপিজি ফরম্যাটে সেভ করতে চাই তাহলে হচ্ছে আমাদের নির্দিষ্ট আর্টবোর্ডটা হচ্ছে সাদা কালারে, কিংবা আমরা চাইলে এখান থেকে আমাদের আর্টবোর্ডের কালারটা চেঞ্জ করে দিতে পারবো। তো এখন হচ্ছে জেপিজি হাই, লো, মিডিয়াম। এখান থেকে মনে করেন যে জেপিজি হাইটা আপনার বর্তমানে যে মুডে আছে সেটা হচ্ছে জেপিজি হাই মুডে। এখন সাপোজ আপনার এটার জন্য একদম হাইয়েস্ট একটা কোয়ালিটি লাগবে, সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে ম্যাক্সিমাম করে দিতে পারি কিংবা ভেরি হাই করে দিতে পারি। ম্যাক্সিমামটা হচ্ছে সর্বোচ্চ যতটুকু রেজুলেশন সে দিতে পারবে ততটুকু, কিংবা আমরা এখানে হাই অবস্থায় থাকা অবস্থায় আমরা এখানে কোয়ালিটি থেকে এখান থেকে আমরা এই মিটারটাকে বাড়িয়ে দিলে 100% কোয়ালিটি সম্পূর্ণ বলতে যতটুকু একেবারে দিতে পারবে সে তত হাই রেজুলেশনে এটা সেভ হয়ে মানে সেভ হওয়ার জন্য প্রস্তুত থাকবে। তখন আমরা এখানে সেভ ক্লিক করলে আমাদের এখানে এটা আমাদের যে ফোল্ডার লোকেশন দেওয়া থাকবে সেখানে এটা সেভ হয়ে থাকবে। এখন যদি আমরা ফোল্ডারে ভিজিট করি দেখতে পাচ্ছি একটা পিএনজি, একটা জেপিজি, একটা ইলাস্ট্রেটর ফাইল। তো ব্যাপারটা ক্লিয়ার যে কিভাবে এক্সপোর্ট করব আমরা? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা আজকে কি কি শিখলাম সেটা হচ্ছে নতুন ফাইল কিভাবে নিব, পুরাতন ফাইল কিভাবে ওপেন করব, তারপরে কিভাবে সেটাকে সেভ করব, কিভাবে অন্যান্য ভার্সনে সেভ করব কিংবা এক্সপোর্ট করব। আমরা যদি একটু আগে আমরা একজন প্রশ্ন করছিলেন যে কিভাবে হচ্ছে আমরা সাপোজ প্রিন্টের জন্য একটা লোগো আছে সেটাকে আমরা কিভাবে মানে প্রথমে তো আমরা আরজিবি ফরম্যাটে নিয়ে নিলাম, এখন এটাকে যদি প্রিন্ট কেউ করতে যায় সেক্ষেত্রে কিভাবে করব। এখানে দুইটা ওয়ে আছে, যেটা যার ভালো লাগে কিংবা শর্টকাট হিসেবে যে যেটা ইউজ করে। আমাদের এই আর্টবোর্ডটা এখানে দেখা যাচ্ছে কি, এটা কি এখানে কি লেখা আছে পড়তে পারতেছেন আপনারা? আরজিবি। আরজিবি, তার মানে এই আর্টবোর্ডটা হচ্ছে আরজিবি কালার মোডে আছে। এখন যদি আমরা সেটাকে হচ্ছে সিএমআই কে করতে যাই তাহলে ফাইল থেকে ডকুমেন্ট কালার মোড থেকে সিএমআই কে করে দিব। আপনারা কি কালারের যে চেঞ্জটা হলো সেটা লক্ষ্য করছেন? জি ভাই, ভাই একটু ফ্যাকাশে হয়ে গেছে। আকাশ। হ্যাঁ, একটু অন্যরকম হয়ে গেছে। ওই কালারটা একটু বেশি চোখে লাগতেছিল, মানে একটু মডার্ন লাগতেছিল, আর এটাকে একটু কেমন জানি লাগতেছে। এখন হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্তেছি বর্তমানকে হচ্ছে আমাদের এই আর্টবোর্ডটা হচ্ছে সিএমআই কে মোডে আছে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের কালার গুলো চেঞ্জ করতে পারবো, কালার মুডটা চেঞ্জ করতে পারবো। মানে প্রিন্টের জন্য প্রথমে হচ্ছে আমরা একটা ফাইল সেভ করলাম কি আরজিবি মোডে, একটু আগে আমরা এআই ফাইলটা সেভ করছি, এখন হচ্ছে আমরা এটাকে সিএমআই কে মোডে সেভ করব। তো এটাকে আবার আমরা কন্ট্রোল শিফট এস দিব, যেহেতু এটা আরেকটা ভার্সন হিসেবে রাখতে যাচ্ছি, টেস্ট নেম 2 হিসাবে আমরা এটাকে সেভ করলাম। তাহলে হচ্ছে আমাদের দুইটা ভার্সন হয়ে গেল, একটা হচ্ছে আরজিবি আর একটা হচ্ছে সিএমআই কে। এই একই পদ্ধতিতে আমরা হচ্ছে জেপিজি, পিএনজি এই সবগুলোই হচ্ছে আমরা সেভ করতে পারবো। আমরা যখন বিভিন্ন ফাইল যখন এক্সপোর্ট করি তখন সেক্ষেত্রে আমাদের যেমন ফাইবারে যখন কোনো গিগ ইমেজ তৈরি করি
তখন সেটাতে হচ্ছে আমাদের অফ পেজ এসইও যেটাকে বলে, সেটাকে হচ্ছে আমরা কিভাবে করব। তো মূলত অফ পেজ এসইও করতে গেলে আমাদের হচ্ছে ফাইল থেকে ফাইল ইনফরমেশনে গেলে এখান থেকে হচ্ছে আমরা ডকুমেন্ট টাইটেল, অথর নেম, অথর ডিসক্রিপশন, টাইটেল, রেটিংস এগুলো চেঞ্জ করে আমরা হচ্ছে অফ পেজ এসইও এভাবে করতে পারি। আপনারা সবাই কি বুঝতে পারছেন? ভাইয়া আমি অফ পেজ এসইওর যেটা বললেন না এটা একটু বুঝতে পারি। আর কারো কোনো টপিক? বাকিদের কি সব ক্লিয়ার আছে? ভাই আমাদের অ্যাসাইনমেন্টে কি দিলেন এটা একটু আরেকবার বলবেন অ্যাসাইনমেন্টটা? আচ্ছা, মানে আজকে হচ্ছে আমরা আলোচনা করলাম প্রথমে হচ্ছে মার্কেট প্লেস নিয়ে, জি তারপরে হচ্ছে মার্কেট প্লেসে কিভাবে কি কাজ করতে হয় রিসার্চ করলাম। তো আপনারা আপনাদের বাসার কাজ বলতে অ্যাসাইনমেন্ট যেটা থাকছে সেটা হচ্ছে যে ইলাস্ট্রেটরের ইন্টারফেসটাকে পরিচয় করে দিলাম। এখন আপনারা এগুলো জাস্ট ট্রাই করবেন, বিভিন্নভাবে নতুন ডকুমেন্ট নেয়ার এবং হচ্ছে কিভাবে ফাইল সেভ করতে হয়, ওপেন করতে হয়, এক্সপোর্ট কিভাবে করতে হয়, মানে আমরা এই ফাইল মেনুটাকে শেখাইছিলাম। আর হচ্ছে মার্কেট প্লেসে যে অ্যাসাইনমেন্ট থাকছে সেটা হচ্ছে যে মার্কেট প্লেসে আপনারা রিসার্চ করবেন যে কোন ক্যাটাগরি গুলোতে হচ্ছে আপনার কাছে সব থেকে ভালো লাগতেছে। যেমন আমি কিছুটা দেখালাম যে ফানি ভিডিও তৈরি করে সেখানে এরকম কিছু ট্রেন্ডি মানে এমন কিছু টপিক নিয়ে আসবেন যেটা হচ্ছে আপনাদের কাছে এর থেকে কম র্যাঙ্ক বলতে কম ক্যান্ডিডেট আছে সেখানে, গিগে হচ্ছে সেখানে আপনার সার্ভিস অনেক কম, সেই তুলনায় কাজ অনেক বেশি কিভাবে আমি আপনাদেরকে জানাইছি। তো মূলত এগুলো হচ্ছে আপনার বাসার কাজ থাকতেছে। ভাইয়া বললো যে হচ্ছে অফ পেজ এসইওটা কিভাবে করতে হয়, তো সেটা আমি আরেকবার দেখাচ্ছি, দেখায় ক্লাস শেষ করবো আজকের মধ্যে। প্রথমে হচ্ছে আমরা ফাইলে যাব, ফাইল থেকে ফাইল ইনফরমেশন, আপনারা দেখতে পাচ্ছেন ফাইল ইনফরমেশন এখানে লেখা আছে। জি ভাইয়া জি ভাইয়া। এটার শর্টকাট হচ্ছে অল্টার কন্ট্রোল শিফট আই। তো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে হচ্ছে আমরা যখন ডকুমেন্ট এই যে ডকুমেন্ট টাইটেলটা থাকতেছে এখানে হচ্ছে আমাদের গিগের যে টাইটেলটা আমরা সিলেক্ট করব সেগুলো দিব, এবং অথর নেম আপনার হচ্ছে ফাইবার প্রোফাইল নেম, এবং ডিসক্রিপশন, রেটিং এখানে 5 স্টার করে দিব, এবং ডিসক্রিপশনে যা থাকছে সেগুলো এখানে ইনপুট করে আমরা ডিরেক্ট হচ্ছে ইলাস্ট্রেটর থেকে এটার অফ পেজ এসইও করতে পারবো। এইটুকুনি, অফ পেজ এসইও করার পরে এখানে ওকে করে দিলে সবগুলো সেভ হয়ে থাকবে। ব্যাপারটা ক্লিয়ার আছে? কোথায় সেভ হবে? কোথায় সেভ হবে বলতে এই ফাইলে হচ্ছে মানে ভেতরে যেই এসইও করা হ্যাঁ। থাকে গুগল র্যাঙ্কের ক্ষেত্রে যেটা সাহায্য করে অফ পেজ এসইও, এটাকে আমরা যদি আবার সেখানে যাই তাহলে সেখান থেকে আমরা দেখতে পারবো যে দেখেন আমি এখানে 5 স্টার দিয়ে দিছি, এটা 5 স্টার হিসেবে আছে, যেখানে যেগুলো চেঞ্জ করছি সেগুলো সেভাবেই থাকবে ওকে করে দিলে। তো এটা হচ্ছে অফ পেজ এসইও ব্যাপারে হচ্ছে আমরা ফাইবার নিয়ে যখন ক্লাস করা হবে তখন বিস্তারিত আলোচনা থাকছে। তো আপাতত জাস্ট কাজটা আমরা জাস্ট দেখে রাখলাম বাসা প্র্যাকটিসের জন্য।